আজকে আমরা পড়ব তরঙ্গ গতির প্রোগ্রেসিভ ওয়েভ বা চলতরঙ্গের। আগের দিন তো সমীকরণটা বুঝিয়ে দিয়েছি কি করে আসছে চলতরঙ্গের সমীকরণ, তো তোমরা নিশ্চয়ই দেখেছ এবং বিষয়গুলো বুঝে নেওয়ার চেষ্টা করেছ। খুবই কনসেপ্টের জায়গা, কি কবে কোন একটা মাধ্যমের ভেতর দিয়ে যান্ত্রিক তরঙ্গ অগ্রসর হয় এবং তার ক্ষেত্রে মাধ্যমের স্থিতিস্থাপকতা, জাড্য ধর্ম এবং সংশক্তি বল কিভাবে একটা কণা থেকে পরবর্তী কণায় আলোড়নের শক্তিকে স্থানান্তরিত করে, সেই প্রসেসটা তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম, সহজ উপায় বোঝানোর চেষ্টা করেছি। এবং সেখান থেকে আমরা দেখেছি কোন একটা ধনাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল চলতরঙ্গের সমীকরণ ধনাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল চলতরঙ্গের সমীকরণ আমাদের যেটা এসেছিল y সমান সেখান থেকে দশা এবং পথপার্থক্য এবং দশা এবং সময় পার্থক্য বিষয়টা বুঝে নিয়েছিলাম। y সমান এসেছিল a sin ওমেগা টি মাইনাস কে এক্স বা a sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস এক্স, যেখানে ভিটা ছিল তরঙ্গের বেগ, ল্যামডা ছিল তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে বিস্তার, এটা আমরা শিখেছিলাম, এটা হচ্ছে বিস্তার, এটা হলো তরঙ্গ দৈর্ঘ্য, এদের মধ্যে সম্পর্কটা আমরা শিখেছিলাম। সরণের এটা হচ্ছে চলতরঙ্গের সমীকরণ, বা এটা হচ্ছে মনে রাখতে হবে কণার সরণ, কণার সরণ সাম্যাবস্থান থেকে। তো এটা আমরা শিখে নিয়েছিলাম। আর নেগেটিভ এক্স অক্ষ যদি হয় তাহলে এইদিকে হচ্ছে তরঙ্গের বেগ, আর কণার বেগটা হচ্ছে এই বরাবর হচ্ছে, এই পয়েন্টে উপরের দিকে, এগুলো নিচের দিকে, পয়েন্টটা হচ্ছে নিচের দিকে। তো আমরা দেখেছি, তো এখানে দেখো কণার বেগের অভিমুখ যেটা দেখাচ্ছি, কণার বেগকে ক্যাপিটাল ভি দিয়ে প্রকাশ করব। তাহলে এবার আমাদের এখান থেকে কণার বেগ, ত্বরণ, এই জায়গাগুলো বুঝে নিতে হবে। তাহলে ছবিটা ক্লিয়ার আসছে তো? তো এবার যদি আমরা সরণ পেলাম এটা, তাহলে সুতরাং কণার বেগ বার করি। আচ্ছা, এটা কথা মনে রাখতে হবে, এখানে ওয়াইটা হচ্ছে ফাংশন অফ এক্স এন্ড টি, অবস্থান এবং সময় দুটোর উপরেই কিন্তু নির্ভর করছে কণার সরণটা সাম্যাবস্থান থেকে কত হবে। তো দুটো জিনিসের ফাংশন, তার মানে দুটো জিনিসের রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। তাহলে কণার বেগ ক্যাপিটাল ভি সমান হবে ডেল ওয়াই ডেল টি। ডেল কেন লিখলাম, ডি লিখলাম না কেন? কারণ এখানে একটার থেকে বেশি জিনিসের ফাংশন, সেক্ষেত্রে আমাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে এবং সেখানে ডেল দিয়ে লিখবো। তাহলে ডেল ওয়াই ডেল টি, ওয়াইটাকে যেমন ভাবে লিখি সেরকম লিখে নাও। তাহলে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে টি এর সহগটা বেরিয়ে আসবে, তাহলে এ ওমেগা, সাইনটা হবে কস, কস ওমেগা টি মাইনাস কে এক্স। তো যেহেতু এটা পর্যাবৃত্ত গতি, দেখো সরল দোল গতির ক্ষেত্রে যে কণার বেগ পেয়েছিলাম সেরকমই রিলেশন। তাহলে এটা কথা আসছে, এটাকে কি লেখা যায়? এ ওমেগা রুট ওভার 1 মাইনাস কস কে লিখতে পারি সাইন স্কয়ার ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে দেখো সাইন ওমেগা টি মাইনাস কে এক্স কে যদি আমরা বসাই, সাইন ওমেগা টি মাইনাস কে এক্স হচ্ছে ওয়াই বাই এ, তাহলে এ ওমেগা 1 মাইনাস ওয়াই স্কয়ার বাই এ স্কয়ার। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। সিমিলার এক্সপ্রেশন ফর ভেলোসিটি সিমিলার টু সিম্পল হারমোনিক মোশন। সরল দোল গতির ক্ষেত্রে যে সমীকরণ এসেছিল সেটাই কিন্তু এসছে, একই রকম, কারণ এখানেও কিন্তু প্রত্যেকটা কণা তার সাম্যাবস্থান সাপেক্ষে সরল দোল গতি সম্পন্ন করছে এবং
সংশক্তি বলের জন্য পরবশ কম্পন সৃষ্টি হচ্ছে। তো একটা কণার কম্পন শুরু হলে সেখান থেকে পরবশ কম্পন বা পর্যাবৃত্ত বল প্রয়োগ করছে পার্শ্ববর্তী কণাটাকে, তার ফলে সেখানে শক্তি সঞ্চালন হচ্ছে এবং তার কম্পন শুরু হচ্ছে পরবশ কম্পনের জন্য। ওকে, তাহলে এটা হলো বেগ, কণার বেগ ক্যাপিটাল ভি আর তরঙ্গের বেগ হচ্ছে স্মল ভি। ওকে, যেখানে আমাদের ওমেগা বাই কেটা ছিল ভি, ওমেগা বাই কে। ওকে, তো স্মল ভি ছিল যেটা হচ্ছে তরঙ্গের বেগ বা শক্তি সঞ্চালনের বেগ। এবার যদি কণার ত্বরণ ক্যালকুলেট করি, অতএব কণার ত্বরণ এ সমান ডিভি ডিটি, ডিভি লিখবো না, এখানে ডেল লিখবো যেহেতু দুটো জিনিসের অপেক্ষা, ডেল ভি ডেল টি বা ডেল টু ওয়াই ডেল টি টু। দ্বিতীয়বার অবকলন করলে সরণ থেকে পেলাম বেগ, বেগ থেকে পাবো ত্বরণ। তাহলে এখানেও দেখো এটাকে ডেরিভেটিভ করলে কত আসছে, মাইনাস এ ওমেগা স্কয়ার সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, দ্যাট ইজ মাইনাস ওমেগা স্কয়ার ওয়াই। তাহলে কণার ত্বরণ একদম কিন্তু সরল দৈর্ঘ্যতি লাভ করছে, সেটাই আমরা বুঝতে পারছি। মানে প্রত্যেকটা কণা তার সাম্যাবস্থান সাপেক্ষে, সুতরাং এখান থেকে বুঝতে পারছি। সুতরাং চলতরঙ্গের ক্ষেত্রে প্রতিটি কণা তার সাম্যাবস্থান সাপেক্ষে সরল দোলগতি সম্পন্ন করে। প্রতিটি কণায় কিন্তু অসিলেট করছে, কম্পন হচ্ছে, যে কম্পনটা প্রত্যেকটা কণার কম্পন কিন্তু সরল দৈর্ঘ্য সম্পন্ন করছে। এই হলো আমাদের কণার বেগ ত্বরণ। সর্বোচ্চ কখন হয় বুঝতেই পারছি, y = 0 তে ভিটা সর্বোচ্চ, y = 0 তে তাহলে v max কত, কণার সর্বোচ্চ বেগ হচ্ছে ওমেগা এ যখন y = 0, আর সর্বোচ্চ ত্বরণ a max ওমেগা স্কয়ারে নেগেটিভ, কারণ ত্বরণটা নিচের দিকে কাজ করছে, যেটাকে প্রত্যনয়ক বলের জন্য একই রকম ভাবে ত্বরণটা তার সাম্যাবস্থান থেকে পীড়নের সৃষ্টি হচ্ছে, সেটা শিখেছি। তার স্থিতিস্থাপকতা ধর্মের জন্য দিয়ে তারা সাম্যাবস্থানে ফিরে এলেও সেখানে স্থির থাকছে না, কারণ সেখানে বেগটা সর্বোচ্চ, সে আবার উল্টো দিকে গতিশীল হচ্ছে, আবার ঘুরে যাচ্ছে পীড়নের অভিমুখ, সর্বদা সাম্যাবস্থান অভিমুখী, যেটাকে বলতে পারি প্রত্যনয়ক পীড়ন। সেই প্রত্যনয়ক পীড়ন বা প্রত্যনয়ক বল তার প্রভাবে কিন্তু ত্বরণটা সৃষ্টি হচ্ছে, যেটা সাম্যাবস্থান অভিমুখী। সেই জন্য মাইনাস সাইনটা অঙ্ক করার ক্ষেত্রে মাইনাস দিয়ে করা দরকার নেই, শুধুমাত্র ওমেগা স্কয়ারে। বাট লজিক্যালি ব্যাপারটা মাথায় রাখতে হবে, ত্বরণটা কিন্তু সবসময় সাম্যাবস্থান অভিমুখী হবে এবং সরণটা সাম্যাবস্থান থেকে বাইরের দিকে হবে, যেটা আমাদের সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রেও আমরা শিখেছিলাম। এই তো হলো আমাদের কণার বেগ, ত্বরণ, সরণ, তাদের পারস্পরিক সম্পর্ক। এরপর যেটা বলবো, চলতরঙ্গের শক্তি বা এনার্জি অফ প্লেন প্রোগ্রেসিভ ওয়ে। তো আমরা জানি চলতরঙ্গের ক্ষেত্রে চলতরঙ্গের কণাগুলি, মাধ্যমের কণাগুলি শক্তিকে, আলোড়নের শক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত করে এবং পৌঁছে দেয়। তো ঘটনা হলো, চলতরঙ্গের মোট শক্তি বা মোট যান্ত্রিক শক্তি বলতে তার গতিশক্তি আর স্থিতিশক্তির সমষ্টিকে বোঝায়। তা আমরা জানি মোট যে শক্তি হয় তার কিছু পরিমাণ গতিশক্তি, বাকিটা স্থিতিশক্তি, কিন্তু মোট শক্তির পরিমাণ ধ্রুবক, এখানে কোনো এনার্জি লসের কথা বলা হচ্ছে না। তো মোট শক্তি ধ্রুবক, এবং আমরা জানি গতিশক্তি যত বৃদ্ধি পায়, কারণ সমষ্টিটা যদি কনস্ট্যান্ট হয়, গতিশক্তি বাড়লে তার স্থিতিশক্তি কমতে থাকে, এবং
স্থিতিশক্তি যেখানে সর্বোচ্চ সেখানে গতিশক্তি সর্বনিম্ন হয়, কিন্তু মোট শক্তিটা আমাদের ধ্রুব। তো একক আয়তনে যে পরিমাণ শক্তি তাকে বলে শক্তি ঘনত্ব। আমরা এখানে শক্তি ঘনত্বের রাশিমালা দিয়ে ক্যালকুলেট করতে চলেছি। তো আমরা শিখেছি y সমান a sin ওমেগা টি মাইনাস kx। তাহলে তার গতিশক্তি যদি বার করি তাহলে ভিটা কত হচ্ছে, কণার বেগ কত, a ওমেগা cos ওমেগা টি মাইনাস kx। সুতরাং কণার গতিশক্তি হাফ mv স্কয়ার, তাহলে কত আসছে হাফ m a স্কয়ার ওমেগা স্কয়ার cos স্কয়ার ওমেগা টি মাইনাস kx। এটা হচ্ছে তার গতিশক্তির মান E কে বা কাইনেটিক এনার্জি। তাহলে সুতরাং এবার গতিশক্তির সর্বতদের গতিশক্তির সর্বোচ্চ মানে এই cos ফাংশনটা cos এর সর্বোচ্চ মান কত, 1, cos এর সর্বোচ্চ মান হচ্ছে 1 cos স্কয়ারে। তাহলে গতিশক্তি সর্বোচ্চ মান কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, হাফ m ওমেগা স্কয়ার স্কয়ার। এটাই কিন্তু টোটাল এনার্জি। এটাই কিন্তু টোটাল এনার্জির ভ্যালু, কারণ ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি যেটা হয় সেটাই তার টোটাল এনার্জি হয়। ম্যাক্সিমাম মানে এখানে ম্যাক্সিমাম মানে পোটেনশিয়াল এনার্জিটা কিন্তু মিনিমাম, যেখানে গতিশক্তি সর্বোচ্চ। তাহলে সুতরাং আমাদের মোট শক্তি যদি সর্বোচ্চ গতিশক্তির সমান হয়, স্থিতি আমাদের সরল দোল গতিতেও তাই পড়েছিলাম। তাহলে সুতরাং একক আয়তনে প্রতি একক আয়তনে মোট যান্ত্রিক শক্তি যতটা হবে সেটাকেই বলা হচ্ছে শক্তি ঘনত্ব। রো এনার্জি ডেনসিটি, তাহলে এটা কত হবে, আয়তন দিয়ে ভাগ করলে ভর বাই আয়তন মানে ঘনত্ব, দ্যাট ইজ হাফ রো ওমেগা স্কয়ার a স্কয়ার। এটাই হচ্ছে তার মোট শক্তি ঘনত্ব। এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, এবং শক্তি ঘনত্বের মানটা কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক আর বিস্তারের বর্গের সমানুপাতিক। তার মানে শক্তি ঘনত্ব, এটাকে যদি আমরা বলি রো, দরকার নেই শক্তি ঘনত্ব লিখি, এনার্জি ডেনসিটি কিন্তু, তাহলে এখানে পেয়ে যাচ্ছি শক্তি ঘনত্বকে যদি আমরা রো ই লিখি, তাহলে রো ই প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কয়ার, বিস্তারের বর্গের সমানুপাতিক। বিস্তার যত, শক্তি যত বেশি হবে বিস্তারটা বেড়ে যাবে এবং বিস্তারের বর্গের সমানুপাতিক। এবং আর কি দেখতে পাচ্ছি, ঘনত্বটা যদি নির্দিষ্ট হয় এবং সেটা হচ্ছে ওমেগা স্কয়ার। ওমেগা স্কয়ার মানে কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক। কম্পাঙ্ক বা কৌণিক কম্পাঙ্ক বা শুধু কম্পাঙ্ক, ওমেগা সমান 2 পাই n। তাহলে ওমেগা স্কয়ারের সমানুপাতিক হলে অবশ্যই কম্পাঙ্কের বর্গেরও সমানুপাতিক। এবং মাধ্যমের ঘনত্ব, যে ঘনত্ব হবে আমাদের মাধ্যমের, তার সাথে সমানুপাতিক। তাহলে তিনটে বিষয়ের উপর নির্ভর করছে, শক্তি ঘনত্ব বিস্তারের বর্গের সমানুপাতিক, কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক এবং মাধ্যমের ঘনত্বের সাথে সমানুপাতিক। তো এবার যে কোনো অবস্থানে যদি আমাদের স্থিতিশক্তি বার করতে হয়, তাহলে মোট শক্তি থেকে গতিশক্তি বিয়োগ করলে আমরা পেয়ে যাব, এবং সেটা আমাদের সাইন স্কয়ার ওমেগা টি ফর্মে চলে আসবে, কারণ সেটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য, সেটাও তোমরা জানো। তো এটাই হচ্ছে তার শক্তি ঘনত্ব। এবং মোট শক্তি ঘনত্ব কিসের উপর নির্ভর করছে, তিনটে বিষয় আমরা দেখতে পেলাম। একটা হচ্ছে মাধ্যমের ঘনত্বের সাথে সমানুপাতিক, একটা কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক, বিস্তারের বর্গের সমানুপাতিক। তো এবার দেখো, আমরা এই যে চলতরঙ্গের সমীকরণ পেয়েছি, তো সেই সমীকরণে
তো শক্তি ঘনত্ব ব্যাপারটা বুঝলাম। তাহলে পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি যদি বার করতে হয়, স্থিতিশক্তি বার করতে গেলে, পোটেনশিয়াল এনার্জি বার করতে গেলে কি করব? টোটাল এনার্জি মাইনাস কাইনেটিক এনার্জি, এটা থেকে আমরা বার করতে পারবো মোট শক্তি, এটা কাইনেটিক এনার্জি, এটা বিয়োগ করে দিলেই চলে আসছে। বিয়োগ করে দিলে তাহলে কত আসছে? হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি মাইনাস কে এক্স। এটাই হচ্ছে তার স্থিতিশক্তির রাশিমালা। কারণ এই দুটো যোগ করলে সবই তবেই কিন্তু হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার ফর্মটা আসছে। ওকে, তো আমরা যে চলতরঙ্গের সমীকরণ পেয়েছি সেই ক্ষেত্রে যদি কোনো প্রারম্ভিক দশা না থাকে সেই ক্ষেত্রে t = 0 তে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি y সমান a sin omega t minus kx at t equals to 0 and x equals to 0, মানে একদম মূল বিন্দুতে t এর মান যদি শুরুতেই মনে করি, শুরুতে সে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করছে, তার ক্ষেত্রে কিন্তু y ভ্যালুটা 0 চলে আসছে। কিন্তু যদি প্রারম্ভিক কোনো দশা থাকে, শুরুতেই যদি তার কোনো দশাকোণ উৎপন্ন হয়, সেক্ষেত্রে প্রারম্ভিক দশা ফাই বর্তমান থাকলে সেই ক্ষেত্রে সমীকরণটা আমাদের লিখতে হবে তাহলে কি? y সমান a sin ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ফাই। ঠিক আছে, তাহলে যদি প্রারম্ভিক দশা বর্তমান থাকে সেই ক্ষেত্রে একটা আমরা ফাই যোগ করে দেবো। ফাইটাকে আমরা প্রারম্ভিক বলে এটাকে ডিনোট করছি, টোটালটাই তো দশা ফাই লিখি, এটাকে লিখলাম ফাই জিরো। ফাই জিরোটাকে বলছি প্রারম্ভিক দশা বা ইপক। যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সমীকরণটা কেমন হচ্ছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। তো এটাই কিন্তু সেই ক্ষেত্রে এই যে জিনিসটা সেটাকেই বলা হবে দশা কোণ বা দশা, এটাই হচ্ছে পুরো ফাই। ঠিক আছে, তো এবার এখানে আমরা আগের দিন দশা পার্থক্য আর পথ পার্থক্যের ব্যাপারটা বুঝে গিয়েছিলাম। দশা পার্থক্য সমান 2π/i ল্যামডা ইন্টু পথ পার্থক্য, সেটা শিখেছি, সেটা নিয়ে একটুখানি কাজ করব। তো এখানে আমরা দশা বলতে দু রকম আমরা আলোচনা করি, একটা হলো সমদশা আর বিপরীত দশা। সেটা যদি হয়, দেখো চলতরঙ্গের দশা ও দশা পার্থক্য। কাদের মধ্যে দশা পার্থক্য? কণাগুলোর মধ্যে দশা পার্থক্য দু রকম হতে পারে। একই সময়ে যদি ভাবি ভিন্ন ভিন্ন কণা, তাদের দশা পার্থক্য কত, বা ভিন্ন সময়ে একই কণার দশা পার্থক্য কত, সেটা আমরা শিখেছিলাম। তো সেটার ক্ষেত্রে তাহলে y সমান a sin ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ফাই। জেনারেল ইকুয়েশন প্লাস মাইনাস দুটোই হতে পারে। যদি আমাদের ধনাত্মক এক্স অক্ষ থিটা যদি পজিটিভ দিয়ে শুরু করে, পজিটিভ অ্যাঙ্গেল দিয়ে, তাহলে প্লাস হবে, নেগেটিভ অ্যাঙ্গেল হলে মাইনাস হবে। প্লাস মাইনাস আমরা দুটোই ইউজ করতে পারি। তাহলে দশাটা নির্ভর করছে আমাদের কিসের উপর? এটাকে ফাই জিরো লিখেছি, ফাই জিরো ডিনোট করলাম। প্লাস মাইনাস দুটো ইউজ করতে পারি, কারণ এই দিক থেকে শুরু করলে মাইনাসে, এই দিক থেকে শুরু করলে প্লাসে। আমরা বুঝতেই পারছি কোনটা কখন প্লাস হবে কখন মাইনাস হবে। তো সেখান থেকে দেখো আমরা পেয়েছি যদি আমাদের একই সময় ভিন্ন ভিন্ন কণার মধ্যে দশা পার্থক্য নির্ণয় করি, ভিন্ন ভিন্ন কণা মানে অবস্থানটা, তাহলে সেই ক্ষেত্রে পেয়েছিলাম ডেল্টা ফাই সমান 2π/λ ইন্টু ডেল্টা এক্স। দশা পার্থক্য সমান ডেল্টা ফাই ইন্টু ডেল্টা এক্স। এটা আগের দিন আমি তোমাদের বলে দিয়েছি, কি করে দেখিয়েছিলাম, দুটো x1 x2 দুটো আলাদা আলাদা বিন্দু। তো এবার দেখো দশা পার্থক্য
আমাদের একটা হয় সমদশা, আর একটা হচ্ছে বিপরীত দশা। সমদশা মানে দশা পার্থক্য হচ্ছে কত কত 0, 2 পাই, 4 পাই, এইভাবে চলছে। মানে দশা পার্থক্যটাকে আমরা যদি বলি 2n পাই, n এর মান 1 0 1 2, এটা খুব ক্লিয়ার করবে কারণ তরঙ্গের উপরিপাতন এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। দশা পার্থক্য সমদশা, তো সমদশার ক্ষেত্রে দশা পার্থক্য সূত্র কি 2n পাই, মানে 0 হলে 0, 1 হলে 2 পাই, 2 হলে 4 পাই, 6 পাই মানে জোড় গুণিতক। আমাদের পাই এর জোড় গুণিতক গুলোতে হচ্ছে আমাদের সমদশায় থাকবে। আর বিপরীত দশার ক্ষেত্রে ডেল্টা ফাইটা হবে কত পাই, 3 পাই, 5 পাই। তার মানে এই ক্ষেত্রে জেনারেল ফর্মুলা 2n - 1 ইন্টু পাই বাই 2n - 1 ইন্টু পাই, মানে n এর মানটা শুরু করবো 1 থেকে। তার মানে কত 1 হলে কত পাই, 2 হলে 3 পাই, 2n + 1 যদি লিখতাম সেক্ষেত্রে n এর মান 0 থেকে শুরু হতো। ওকে, তো তার ক্ষেত্রে আমাদের পথ পার্থক্যগুলো তাহলে কত হচ্ছে, সমদশার ক্ষেত্রে পথ পার্থক্য, তাহলে এই ক্ষেত্রে ডেল্টা এক্সটা কত হচ্ছে, ডেল্টা এক্সটা কত দেখো, ডেল্টা এক্স সমান λ/2 পাই, λ/2 পাই ইনটু ডেল ফাই। তাহলে কত, প্রথমটার ক্ষেত্রে 0, তাহলে এটা আমাদের জেনারেল ফর্মুলা λ/2 পাই ইনটু 2n পাই, দ্যাট ইজ n ল্যামডা, ল্যামডা n। তাহলে কত কত হবে, অর্থাৎ ডেল্টা এক্স গুলো আসছে 0, ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা, কয়টা লিখে দিয়া। তাহলে 0 তে সমদশা, ল্যামডায় সমদশা, 2 ল্যামডায় সমদশা, পথ পার্থক্য যদি 0 হয় তাহলে সমদশা হবে, ল্যামডায় সমদশা হবে, 2 ল্যামডায় সমদশা হবে, সেম ফেজ কখন হবে 3 ল্যামডা, দ্যাট ইজ n ল্যামডা, বা এটাকে লিখতে পারি 2n ইনটু λ/2, মানে λ/2 এর জোড় গুণিতক যখন হবে সেই সকল বিন্দুতে সমদশায় থাকবে। সমদশার ক্ষেত্রে একটু ক্যামেরাটা নামাতে হবে, তোমরা দেখতে পাবে না নাহলে। তাহলে সমদশা বলতে আমরা কি বুঝছি, যে যে বিন্দুতে পথ পার্থক্য 0, ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা এই হলে তারা সমদশায় আছে। আমি ছবিতেও দেখিয়ে দিচ্ছি, যেমন ধরো তাহলে এটা কত, এটা হলো ল্যামডা, তাহলে 0 λ/2, ল্যামডা, 3 λ/2, 2 ল্যামডা। তার মানে এই পয়েন্টটার কত আসছে λ/4, তো এটা আসছে ঠিকঠাক নাকি একটু বড় করে দেখাতে হবে, ঠিকই আসছে, ভালোই আসছে। তো ওই পয়েন্টটা λ/4, আর এটা চলে আসছে দেখো 3 λ/4। তো এদের মধ্যে দশা পার্থক্য কত, পথ পার্থক্য ল্যামডা, তার মানে এরা দুজন সমদশায় আছে। তাহলে সমদশায় থাকলে 0 পথ পার্থক্য, তাহলে এই দুটো, এরা দুজন, এই দুটোর ডিফারেন্সটা হচ্ছে ল্যামডা। 3 λ/2 আসছে নাকি 5 λ/2 আসছে, কি দেখিনি, ল্যামডা, সরি 5 λ/4, 5 λ/4। তাহলে এদের মধ্যে কিন্তু পথ পার্থক্য ল্যামডা, তার মানে এরা সমদশায় আছে। তাহলে সমদশার ক্ষেত্রে পথ পার্থক্য ল্যামডা, 0 ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা এগুলোর ক্ষেত্রে সমদশা। বিপরীত দশার ক্ষেত্রে তাহলে কত হচ্ছে, বিপরীত দশার ক্ষেত্রে এবার দেখি। তাহলে এই ক্ষেত্রে এটা শিখলাম, তাহলে এই ক্ষেত্রে ডেল্টা এক্সটা কত, 2 পাই বাই, সরি λ/2 পাই ইনটু দিস, দ্যাট ইজ 2n - 1 ইনটু λ/2। দেখো কিছুই নয়,
ওটা 2n λ/2, এটা 2n - 1 λ/2। তাহলে কত হবে? তাহলে কত আসছে? এক বসালে হচ্ছে আমাদের λ/2। পদ পার্থক্য λ/2 হলে বিপরীত দশা 3 λ/2, 5 λ/2। পদ পার্থক্য এগুলো হলে সেখানে বিপরীত দশায় থাকবে, মানে দশা পার্থক্য 180 বা নেগেটিভ চলে আসবে। একটা সাইন হলে অন্যটা মাইনাস সাইন, এইভাবে বিপরীত দশায় থাকবে। তাহলে এই হচ্ছে পদ পার্থক্য এবং দশা পার্থক্যের কনসেপ্ট। তো কোনটা কোনটা দেখো, এটা যদি বলি আমাদের এই বিন্দুটা আর এই বিন্দুটা, এটা কত আসছে আমাদের 3 λ/4, 3 λ/4। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কিন্তু ব্যবধানটা হচ্ছে λ/2। এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কিন্তু এরা বিপরীত দশায় আছে, আবার এটা এটা সমদশায় আছে, এটা এটা মানে শীর্ষগুলো সমদশায় থাকবে, পাদবিন্দুগুলো পরস্পর সমদশায় থাকবে। একটা শীর্ষবিন্দু একটা পাদবিন্দু পরস্পর বিপরীত দশায় থাকবে। ঠিক আছে, তো এটা আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। তো ছবিটা যেভাবে দেখিয়ে দিলাম ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। না বুঝতে পারলে অবশ্যই আমি বলে দেবো, আবার বলবো, শুধুমাত্র জানাতে হবে আমাকে কমেন্টের মাধ্যমে। তো এই হচ্ছে আমাদের চলতরঙ্গের দশা এবং দশা পার্থক্য এবং শক্তি সম্পর্কিত বিষয়গুলো আলোচনা করে দিলাম। তার সঙ্গে প্রারম্ভিক দশা কি সেটাও আমরা বুঝে গেলাম। এবং প্রারম্ভিক দশা কখন হবে? যদি প্রারম্ভিক ক্ষেত্রে t=0 তে x=0 তে কোনো দশা উপস্থিত থাকে, আর এটা দশা, যদি এটা না থাকে, এটার ভ্যালু 0 আসে, তাহলে প্রারম্ভিক দশা নেই। আর যদি এটার কোনো একটা ভ্যালু আসে, t এর ভ্যালু 0 আর x এর ভ্যালু 0 বসালে, তখন সেটাকে আমরা বলবো অবশ্যই প্রারম্ভিক দশা আছে। সেক্ষেত্রে y এর মানটা কখনোই 0 হবে না। t=0 x=0 তে যদি y এর কোনো ভ্যালু থাকে, সেই ক্ষেত্রে সেটার ক্ষেত্রে প্রারম্ভিক দশা থাকবে। আমরা বার করে নেব প্রারম্ভিক দশা বার করার সূত্র কি? φ0 সমান sin ইনভার্স y/a, সিমিলার টু সিম্পল হারমোনিক মোশন। এটা ছিল x/a, এটা হচ্ছে y/a। প্রারম্ভিক দশা বার করার ক্ষেত্রে, অঙ্কের ক্ষেত্রে খুব কাজে লাগবে। এটা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে কিভাবে হচ্ছে। আর ছবিগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এবং তরঙ্গগুলোর ক্ষেত্রে কোনটা সমদশা কোনটা বিপরীত দশা, এই জায়গাটা কিন্তু একটু ভালো করে বুঝে নিতে হবে। এই জন্য সকলকে দেখে নাও। এরপর আমরা পড়ব চলতরঙ্গের কণার বেগ এবং তরঙ্গের বেগের মধ্যে সম্পর্ক। খুবই গুরুত্বপূর্ণ, 2 নম্বরের জন্য 2 মার্কস কোশ্চেন। 2 নম্বরের কোশ্চেন হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা সেটা দেখে নেব। তো যেভাবে করিয়ে দিচ্ছি দেখো, তো চলতরঙ্গের কণার সরণ y সমান আমরা জানি a sin omega t minus kx plus minus phi 0। সাধারণ সমীকরণটা লিখলাম, প্রারম্ভিক দশা আছে ধরে নিই, কারণ ওটা কোনো ফ্যাক্টর কাজ করবে না। তো সুতরাং দেখতে পাচ্ছি yটা ফাংশন অফ x and t। তো আমরা দুটো জিনিস বার করব। অতএব কণার বেগ ক্যাপিটাল V হলো কণার বেগ, কত আসছে ডেল y ডেল t। কেন ডেল করতে হবে? কারণ একাধিক জিনিসের অপেক্ষক হলে তখন ডেল অপারেটর ইউজ করতে হয়, সিমিলার টু ডিফারেন্সিয়েশন। রিপ্রেজেন্টেশনটা আলাদা, তাহলে আসছে a ওমেগা cos ওমেগা t মাইনাস kx প্লাস পাই। আর b যেহেতু x এর সাপেক্ষে ফাংশন, তাহলে নতি যদি বার করি, আচ্ছা লেখচিত্রের নতি m ডেল y ডেল x, নতি মানে ডেল y ডেল x জানি। তাহলে এটা কত চলে আসছে x এর রেসপেক্টে করলে, দেখো x এর করলে মাইনাস k বেরিয়ে আসবে, তাহলে মাইনাস a k cos ওমেগা t মাইনাস kx প্লাস মাইনাস পাই। ওকে, তাহলে আমরা যদি কণার বেগকে লেখচিত্রের নতি দিয়ে ভাগ করি, অতএব ক্যাপিটাল V বাই m, মানে এটাকে নতি দিয়ে ভাগ করছি, তাহলে দেখো a কে ভাগ করলে a কেটে যাবে, cos ফাংশনটা কেটে যাবে, শুধুমাত্র পড়ে থাকলো মাইনাস ওমেগা বাই k, দ্যাট ইজ মাইনাস v, কারণ ওমেগা বাই k সমান তরঙ্গের বেগ। তার মানে পেয়ে গেলাম, সুতরাং
ক্যাপিটাল ভি বাই স্মল ভি ইকুয়ালস টু মাইনাস এম, বা কণার বেগ বাই এটা ক্যাপিটাল ভি বাই তরঙ্গের বেগ সমান মাইনাস নতিমাত্রা। এটাই হলো কণার বেগ এবং তরঙ্গের বেগের মধ্যে পারস্পরিক গাণিতিক সম্পর্ক। তাহলে কণার বেগকে তরঙ্গের বেগ দিয়ে ভাগ করলে, কারণ নতিটা সব জায়গায় সমান হবে না, এক্স টি এই ভ্যালুগুলো বলে দেওয়া থাকবে, নতিটা বার করে নিয়ে যদি কণার তরঙ্গের বেগ বলে দেয়, বলে ওই বিন্দুতে কণার বেগ কত, তাহলে সেখানে আমরা এটা বার করে নিতে পারবো নতির মানটা কত হচ্ছে। এখান থেকে ইকুয়েশন দেওয়া থাকবে, একটা ওয়াই একটা ধরো ফাংশন দিল, দিয়ে সেটাকে বললো নতিটা বার করো, তাহলে সেটা আমাদের সেইভাবে এগোতে হবে। তাহলে নতিটা বার করো কিংবা তরঙ্গের কণার বেগ বার করো, তরঙ্গের বেগটা বলে দিয়ে কোনো এইখান থেকে অঙ্কও দেয়, আমরা অঙ্কগুলো অবশ্যই করবো। তো তার আগে অন্য কিছু আরো দেখব। এরপর দেখব চলতরঙ্গের একই রকম বলে আমরা বুঝলাম না জিনিসটা, অবকলন সমীকরণ প্রতিষ্ঠা। এটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা চলতরঙ্গের বা তরঙ্গের বেগের বিভিন্ন রাশিমালা পাবো। চলতরঙ্গের অবকলন, যেমন আমরা সরল দৈর্ঘ্যের পেয়েছি, প্রতিষ্ঠা। এটা 2 নম্বরের কোশ্চেন হিসেবে আসে। তো আমাদের একই রকম ভাবে শুরু করতে হবে। এখানে দুবার করে ডিফারেন্সিয়েট করব। তাহলে x এর রেসপেক্টে দুবার করব, এটা মুছে দিলাম। কারণ দ্বিতীয় ক্রমের অবকলন সমীকরণ নিয়ে আসতে চাইছি। তাহলে del 2 y del t2 এটা, তাহলে del 2y del x টা ওটা, তাহলে del 2y del t এটা, তাহলে এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে ওমেগার একবার বলে দেবে cosটা মাইনাস, তাহলে মাইনাস a ওমেগা স্কয়ার sin স্কয়ার ওমেগা t মাইনাস kx প্লাস মাইনাস 5j। এটা হচ্ছে del 2y del t2 বা ত্বরণের মান এটা এলো। এবার আবার x এর রেসপেক্টে দুবার করব, del y del x কত আসে, মাইনাস a ওমেগা cos ওমেগা t মাইনাস kx। আরেকবার ডিফারেন্সিয়েট করলে কত হবে, del 2y del x2, আরেকবার ডিফারেন্সিয়েট করছি। তাহলে দেখো ব্যাপারটা বুঝে নেব। x এর রেসপেক্টে করলে একটা মাইনাস কে বের হবে, আগে একটা মাইনাস আছে, তাহলে দুটো মাইনাস মিলে প্লাস হলো। আবার cos কে করলে sin হয়, এটা আমাদের প্লাস 5 হবে। তাহলে cos কে করলে একটা মাইনাস সাইন আসছে, আবার মাইনাস কে বের হচ্ছে, তাহলে তিনটে মাইনাস মানে আলটিমেটলি মাইনাস, দ্যাট ইজ মাইনাস কি হবে a x এর রেসপেক্টে, তাহলে মাইনাস কে বেরিয়েছিল a k স্কয়ার sin ওমেগা t মাইনাস kx প্লাস মাইনাস 5। তাহলে আমরা কি করলাম, x এর রেসপেক্টে দুবার অবকলন করলাম, t এর রেসপেক্টে দুবার অবকলন করলাম। সুতরাং এটা ইকুয়েশন নাম্বার 1, এটা 2, এই দুটোকে যদি ভাগ করে দিই, সুতরাং del 2y del t2 বাই del 2y del x2 সমান আসছে, দেখো ওমেগা, এটা সব কেটে যাচ্ছে, ওমেগা স্কয়ার বাই কে স্কয়ার, মাইনাস কেটে গেছে, ওমেগা স্কয়ার বাই কে স্কয়ার, ওমেগা বাই কে মানে দ্যাট ইজ ভি স্কয়ার। তাহলে অতএব del 2y, তাহলে অবকলন সমীকরণ কত হলো, del 2y del x2 সমান 1 বাই ভি স্কয়ার ইনটু del 2y del t2। এই আকারটাকেই বলা হচ্ছে চলতরঙ্গের বা তরঙ্গের অবকলন সমীকরণ। তাহলে অবকলন সমীকরণটা কি দাঁড়ালো, del 2y
ডেল টু ওয়াই ডেল এক্স টু সমান 1/v² ইন্টু ডেল টু ওয়াই ডেল টি টু। এটা 2 নম্বর যেভাবে করিয়ে দিয়েছি এভাবে করলেই 2 দিয়ে দিয়ে দেবে। তো সেটা ভালো করে তোমরা দেখে নাও কিভাবে আসছে। এরপর আমরা দেখে নেব চলতরঙ্গের বিভিন্ন মাধ্যমে বেগের রাশিমালা। তো এগুলোর মধ্যে কতগুলো আমাদের ডেরিভেশন আছে, সেটা শব্দ তরঙ্গের ক্ষেত্রে যখন আমরা শব্দ পড়বো তখন সেখানে গিয়ে কিছু ডেরিভেশন করব, তরঙ্গের উপরিপাতে গিয়ে ডেরিভেশন করব, কিন্তু এই চ্যাপ্টারে আমাদের সূত্রগুলো একটু বুঝে নিতে হবে। তো চলতরঙ্গের বিভিন্ন মাধ্যমে বেগের রাশিমালা, এগুলো অঙ্কের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। তো সেই জন্য তোমরা সূত্রগুলো আপাতত যেগুলো করিয়ে দেবো সেগুলো প্র্যাকটিস করো এবং এর সাহায্যে অঙ্ক করার চেষ্টা করো। তো দেখো চলতরঙ্গের বিভিন্ন মাধ্যমে বেগের রাশিমালা। এক নম্বর, টান করা তারের ক্ষেত্রে, যেমন ধরো টান করা তার মানে যেমন গিটার বা কোনো স্ট্রিং ইনস্ট্রুমেন্ট যেগুলো, তার ক্ষেত্রে তির্যক কম্পনের আমরা যখন স্ট্রিংটাকে তার লম্ব দিকে কম্পন করি সেই কম্পনের বেগ কত হয়, টান করা তারের তির্যক কম্পনের বেগ। এই সংক্রান্ত সূত্র আমরা তরঙ্গের উপরিপাতে গিয়ে পড়ব। তরঙ্গের উপরিপাতনের ক্ষেত্রে কি করে আসছে সেটা দেখে নেব। বেগ হচ্ছে ভি সমান √T/m। টিটা হলো তারের টান, আর এমটা হলো একক তারের একক দৈর্ঘ্যের ভর। তো ধরো কোনো একটা তার আছে, তারের দৈর্ঘ্য L, ব্যাসার্ধটা R, আর এই যে তারের উপাদানের ঘনত্ব, এটা ধরে নিলাম তারের উপাদানের ঘনত্ব সমান ρ। তাহলে দেখো একক দৈর্ঘ্যের ভর, তাহলে তারের ভরটা কত হচ্ছে, তাহলে মোট ভর যদি বলি m, মোট ভর যদি তারের ভর যদি m ধরি, এই তার যে তারটা টান করা তার দুই সাইডে টান নিয়ে রেখেছি, তাহলে তার আয়তন হচ্ছে πr² L ইন্টু ρ। তাহলে πr² L হলো আয়তন, ইন্টু ঘনত্ব করলে ভর পেলাম। তাহলে স্মল m টা কত হবে, একক দৈর্ঘ্যের ভর m/L, দ্যাট ইজ πr² ρ। এটাকে লিখতে পারি T/πr² ρ। আবার ধরো এইভাবে আমরা রেখেছি টান করা তারটা, এখানে একটা সিস্টেম আছে, এখানে একটা কপি কল আছে, এখানে একটা ওয়েট ঝুলিয়ে দিয়েছি m'। তাহলে সেই ক্ষেত্রে টানটা কত হবে, এদিকে m' জি কাজ করছে, এদিকে t, এদিকেও t। তোমরা লস অফ মোশনে পড়েছো, এই ছবিটা তোমরা মেকানিক্সে প্রচুর পড়েছো। তাহলে এই ক্ষেত্রে তারের টানটাকে আমরা m' জি দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে m' জি বাই πr² ρ। তাহলে এই হচ্ছে টান করা তারের ক্ষেত্রে বেগের রাশিমালা, যেটা দেবে সেই অনুসারে আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, তির্যক কম্পনের বেগের ক্ষেত্রে। এবার চলে আসি কঠিন মাধ্যমে তারের ক্ষেত্রে যদি বলে অনুদৈর্ঘ্য কম্পনের বেগ।
তাহলে সেটা হবে রুট ওভার ওয়াই বাই রো। ওয়াইটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক আর রোটা হচ্ছে কঠিন মাধ্যমের ঘনত্ব। তারের ক্ষেত্রে এটা হতে পারে, তারের ক্ষেত্রে ইয়ং গুণাঙ্ক আমরা জানি কি হয়, এফ বাই এ সমান হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল, সেটা দিয়ে আমরা বলতে পারি। এটাকে আমরা ইচ্ছে করলে ওই ইয়ং গুণাঙ্ক মানে হচ্ছে বল বাই ক্ষেত্রে বলে, ধরো এটার ক্ষেত্রে আমরা করছি, তাহলে হবে টান বাই এরিয়াটা হলো পাই আর স্কয়ার বাই দৈর্ঘ্য বৃদ্ধি কত বললাম, ডেল্টা এল দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে বাই ক্যাপিটাল এল ইনটু ওয়াই। তার মানে ভি চলে আসছে রুট ওভার টি এল বাই পাই আর স্কয়ার রো ডেল্টা এল। তাহলে দেখো এখান থেকে একটা আমরা সম্পর্ক তৈরি করে ফেলতে পারি। তির্যক কম্পনের তারের ক্ষেত্রে বেগ হয়েছিল এটা টি বাই পাই আর স্কয়ার রো, আর এখানে হচ্ছে অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে হচ্ছে টি এল বাই পাই আর স্কয়ার ইনটু দিস। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং টান করা তারের অনুদৈর্ঘ্য কম্পনের বেগ লিখলাম v1 লিখলাম সমান, দেখো লিখতে পারি টি বাই পাই আর স্কয়ার রোটাকে যদি মানটা বসিয়ে দিই সমান, তাহলে হচ্ছে তির্যক কম্পনের বেগ গুণ রুট ওভার টি বাই পাই আর স্কয়ার রোটা রাখলাম, তাহলে বাকি বাইরে থাকলে হচ্ছে রুট ওভার যদি v2 বলি, তাহলে অনুদৈর্ঘ্য কম্পনের বেগটাকে যদি v1 বলি আর তির্যক কম্পনের বেগকে v2 বলি, তাহলে অনুদৈর্ঘ্য কম্পনের বেগ সমান হলো তির্যক কম্পনের বেগ ইনটু রুট ওভার এল বাই ডেল্টা এল। তো তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি অনুদৈর্ঘ্য কম্পনের বেগটা বড়, কারণ এই রেশিওটা একের থেকে অনেক বড়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা লিখে নেবে ঠিক করে, এটা মুছলাম। তাহলে সুতরাং v1 মানে অনুদৈর্ঘ্য কম্পনের বেগ গ্রেটার দেন তির্যক কম্পনের বেগ v2, যেহেতু l বাই l গ্রেটার দেন 1, কারণ প্রকৃত দৈর্ঘ্য আর দৈর্ঘ্য বৃদ্ধি, এর ক্যাপিটাল এলটা হলো তারের প্রকৃত দৈর্ঘ্য আর ডেল্টা এলটা কি দৈর্ঘ্য বৃদ্ধি। প্রকৃত দৈর্ঘ্য থেকে দৈর্ঘ্য বৃদ্ধি অনেক কম হয়, তার জন্য এই অনুপাতটা গ্রেটার দেন 1। তার মানে টান করা তারের ক্ষেত্রে তির্যক কম্পনের বেগ, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা আমাদের 2 নম্বরের প্রমাণ হিসাবেও আসে, যেভাবে করিয়ে দিলাম যেভাবে এলো এটা কিন্তু আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে টান করা তারের ক্ষেত্রে অনুদৈর্ঘ্য কম্পনের বেগ তির্যক কম্পনের বেগ অপেক্ষা বহুগুণ বেশি হয়, প্রমাণ করো 2 নম্বরে। তাহলে দুটো এক্সপ্রেশন লিখবো, লিখে যেভাবে আমাদের রিলেশনটা এলো দেখিয়ে দেবো, দেখিয়ে দিয়ে আমরা বিষয়টা পেয়ে যাব। এটা হলো আমাদের তির্যক কম্পন। এরপর চলে আসি পরবর্তী সম্পর্ক, ঠিক করে পড়ে নেবে। এরপর চলে আসি পরবর্তী গ্যাস মাধ্যমে 3 নম্বর, গ্যাস মাধ্যমে অনুদৈর্ঘ্য কম্পনের বেগ v সমান রুট ওভার কে বাই রো। কেটা হচ্ছে আমাদের মাধ্যমের গ্যাস যেহেতু, তাই তার ক্ষেত্রে আয়তন বিকৃতি গুণাঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক আসে আমাদের থেকে 2 নম্বরের। আর রোটা হচ্ছে গ্যাস মাধ্যমের
ঘনত্ব। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য কম্পনের ক্ষেত্রে গ্যাস মাধ্যমে যে আয়তন বিকৃতি হয় তার মানটা, এবার যদি এটা যদি শব্দ তরঙ্গের হয়, শব্দ তরঙ্গের ক্ষেত্রে একই সূত্র, শুধু একটু চেঞ্জ হবে। বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গের বেগ, এটা হচ্ছে ল্যাপ্লাসের সমীকরণ। আমরা এটা পড়বো, প্রমাণ করব, খুব ইম্পর্টেন্ট বোর্ড এক্সামের জন্য। আপাতত সূত্রটা শিখে রাখি। ভি সমান কে, এটা হচ্ছে গামা মানে সিপি বাই সিভি বাই ও। এটা হচ্ছে কার সূত্র? ল্যাপ্লাস এর সূত্র। কার সূত্র এটা? ল্যাপ্লাস। এটা আমরা প্রমাণ করব, শব্দ যখন পড়বো পরবর্তী চ্যাপ্টারে গিয়ে এই সূত্রটা গাণিতিকভাবে প্রমাণ করব। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের বোর্ড এক্সামে 3 নম্বরের প্রশ্ন আসে। মানে গ্যাস মাধ্যমে শব্দের বেগ প্রথম নির্ণয় করেছিলেন নিউটন, এবং দুর্ভাগ্যবশত নিউটন সূত্রটা ভুল প্রমাণ করেছিলেন, এবং তার থেকে গ্যাস মাধ্যমে যে শব্দের বেগ সেটা ঠিকঠাক আসছিল না, 280 আসতো, 279 মিটার পার সেকেন্ড। কিন্তু তখনকার দিনে মানুষ বিভিন্ন পরীক্ষার সাহায্যে বা শিখে গিয়েছিল বা জেনে গিয়েছিল 0 ডিগ্রিতে শব্দের বেগ মোটামুটি 332 মিটার পার সেকেন্ড। তো সেটাকে নিউটনেরই ছাত্র স্টুডেন্ট, গর্বের ব্যাপার কিছুটা, তো তার স্টুডেন্ট ল্যাপ্লাস এটাকে সংশোধন করেন এবং সেটা আসে গামা পি বাই রো সূত্রটা। নিউটনের ক্ষেত্রে গামা মানে ফাংশনটা ছিল না, গামাটা বাদ দিয়েছিলেন। তো গামাটা কি? গামা হচ্ছে সিপি বাই সিভির অনুপাত। বায়ুর ক্ষেত্রে গামাটা বসাবো 1.4, আর পিটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, যে চাপের মান দেওয়া থাকবে। প্রমাণ চাপ হলে, যদি প্রমাণ চাপ হয় পি এর মান বসাবো 76 ইন্টু 13.6 ইন্টু 980। তোমরা এটা ক্যালকুলেট করে দেখবে কত আসে, সিজিএস এ বলছি। আর ঘনত্ব রোটা হচ্ছে বায়ুর ঘনত্ব, রো এর মানটা হচ্ছে 0.001293 গ্রাম পার সিসি। এই মানগুলো বসিয়ে যদি আমরা ভি এর মানটা বার করি, বায়ু যেহেতু দ্বিপরমাণু গ্যাসের, প্রধানত দ্বিপরমাণু গ্যাস অক্সিজেন নাইট্রোজেন এগুলো আছে, তো সেই জন্য তার ক্ষেত্রে দ্বিপরমাণুকে যে গামাটা হয় সেটা বসানো হলো। পিটা হচ্ছে বায়ুর চাপ, বায়ুমণ্ডলে। এবার যদি প্রমাণ চাপে বার করি তাহলে এটা ঘন চাপ বসবে কত, 76 ইন্টু 13.6 ইন্টু 980, আর বায়ুর ঘনত্ব বসাবো 0.01293। এই ভ্যালুটা বসিয়ে দেবো। বসিয়ে দিলেই এখান থেকে একটা বেগের মান পাবো, এবং সেটার মান মোটামুটি 332-এর কাছাকাছি আসে। তোমরা একটু ক্যালকুলেট করে দেখবে কত আসে, ঠিক আছে? আমি বললাম বলেই নয়, ল্যাপ্লাস ঠিকঠাক করেছিলেন কিনা তোমরাও একটু চেক করে নিও, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের বায়ু মাধ্যমে শব্দের বেগের রাশিমান, ঠিক আছে? গ্যাস মাধ্যমে শিখলাম, বায়ু মাধ্যমে শিখলাম। এরপর 5 নম্বর, এরপর চলে আসি কঠিন মাধ্যমে। কঠিন মাধ্যমে তির্যক কম্পনের বা তির্যক তরঙ্গের বেগ ভি সমান √, ইটা বাই রো। ইটাটা হচ্ছে আমাদের দৃঢ়তা গুণাঙ্ক, তোমরা স্থিতিস্থাপকতায় তোমাদের পড়িয়ে দিয়েছি দৃঢ়তা গুণাঙ্ক কি জিনিস, কি করে আসে। আমাদের এফ বাই এ ইন্টু থিটা বা ফাই, যেটাকে বলা হয় আমাদের ক্রিন্তন বিকৃতি, ক্রিন্তন পীড়ন বাই ক্রিন্তন বিকৃতি মানে দৃঢ়তা গুণাঙ্ক। আর রোটা হচ্ছে কঠিন মাধ্যমের ঘনত্ব, ঠিক আছে? তো এই হলো কঠিন মাধ্যমে তির্যক তরঙ্গের বেগ। একই রকম দেখতে কিন্তু সূত্রগুলো। আর ফাইনালি লাস্ট
তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ। ম্যাক্সওয়েল করেছিলেন, ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব থেকে 6 নম্বর তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ। ভি সমান শূন্য মাধ্যম হলে √1/μ0ε0, এটা শূন্যতে। এখানে যদি μ0ε0 মান বসাই তাহলে ভি এর যেটা মান আসে সেটা আলোর বেগের সমান হয়, মানে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। μ0টা কত? μ0 কে বলা হয় শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। এটা আমরা ক্লাস 12 গিয়ে পড়বো। ম্যাগনেটিজম যখন পড়বো, তড়িৎ চুম্বকত্ব যখন পড়বো, তখন আমরা পেয়ে যাব। মানটা মনে রাখবে 4π × 10⁻⁷ নিউটন। এটা হচ্ছে আমাদের আসছে ওয়েবার পার, এটা আছে ওয়েবার পার মিটার স্কয়ার, কেটে গেল, তাহলে হচ্ছে ওয়েবার প্লাস বার অ্যাম্পিয়ার মিটার। একটু আমরা এককটা দেখে নিই, ওয়েবার পার অ্যাম্পিয়ার মিটার। এটা হচ্ছে আমাদের এক্ষেত্রে সূত্র। μ0 মানটা কত? একক ওটা 4π × 10⁻⁷, এসআইতেই বসাবো সবসময়। আর ε0 কে বলা হয় শূন্য মাধ্যমের এটা আমরা পড়েছো হয়তো আগে, কুলম্বের সূত্র যখন পড়েছিলে তখন এটা জেনেছো ক্লাস 10-এ। এটা শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। এটার মান হচ্ছে 8.85 10⁻⁻, এগুলো সব কনস্ট্যান্ট। এটা হচ্ছে কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2। এটা হচ্ছে কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2। এই হচ্ছে আমাদের ε0 মান। এবার এই দুটো মান যদি আমরা ওখানে বসিয়ে দিই, আশ্চর্যজনকভাবে দেখবে চলে আসবে, এই যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের μ0ε0 যদি বসিয়ে দিই তাহলে সেটা চলে আসবে, সেটা হচ্ছে আমাদের কিসের সমান? শূন্য মাধ্যমে যে আলোর বেগ তার সাথে সমান হয়। এটা আমরা 12 গিয়ে সূত্রটা প্রমাণ করব। তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন পড়বো, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তখন আমরা এই সূত্রটা বুঝে যাব কি করে এলো। তা আপাতত মনে রাখি, কারণ অঙ্ক দেবে, অঙ্কর ক্ষেত্রে এই সূত্রগুলো অবশ্যই কাজে লাগবে। এবং এখান থেকে যেগুলো পার্ট কোশ্চেন বলে দিলাম, টান করা তারের ক্ষেত্রে অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ গ্রেটার দ্যান তির্যক তরঙ্গ বা কম্পনের বেগ, তার বেগের সময় থেকে অনেক বড় হয়। তারপরে লঘু মানে গ্যাস মাধ্যমে অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ কত, গ্যাস মাধ্যমে আমাদের বায়ু মাধ্যমে, গ্যাস বায়ু মাধ্যমে শব্দের বেগ কত, তার সূত্রগুলো শিখিয়ে দিলাম। এগুলো তোমরা ভালো করে রেডি করবে এবং গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করো। 2 নম্বরের সূত্র বুঝতে পারছি, ছোট ছোট সূত্র, তো এগুলো কিন্তু ভালো করে তোমাদের দেখে নিতে হবে যাতে অঙ্কগুলো করতে পারা যায়। এরপর চলে আসবো চলতরঙ্গের ক্ষেত্রে কতগুলি ধর্ম, সেগুলো আমাদের দেখতে হবে একটু। চলতরঙ্গের ক্ষেত্রে কি কি ঘটে সেগুলো দেখতে হবে, কি ঘটে না সেটাও দেখে নিতে হবে। চলতরঙ্গ 2 রকমের হয়, তির্যক আর অনুদৈর্ঘ্য। তো তির্যক তরঙ্গ প্রধানত আমাদের ধর্ম। তো তির্যক তরঙ্গের ক্ষেত্রে যখন মাধ্যমের ভেতর দিয়ে যায় সেখানে একটা পীড়ন সৃষ্টি হয়। তো কঠিন মাধ্যমের ক্ষেত্রে সেই পীড়নটা সহ্য করে সে আগের অবস্থায় স্থিতিস্থাপক ধর্ম প্রদর্শন করতে পারে, কিন্তু গ্যাস কিংবা তরল মাধ্যমে কিন্তু করতে পারে না। সেই জন্য প্রধানত তির্যক তরঙ্গ কঠিন মাধ্যমের ভেতর দিয়ে অগ্রসর হয়, কিন্তু তরল গ্যাসের ক্ষেত্রে
সেটা হয় না। তড়িৎচুম্বকীয় তির্যক তরঙ্গ অবশ্যই পারে, কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ আর যান্ত্রিক তির্যক তরঙ্গের মধ্যে একটু ফারাক আছে। তো যান্ত্রিক তির্যক তরঙ্গের ক্ষেত্রে স্থিতিস্থাপকতা, তার জাড্য ধর্ম এগুলোর প্রভাব ফেলে, কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে কিন্তু তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্রটা সম্পূর্ণ পৃথক ব্যাপার। তো আমাদের চলতরঙ্গের বা তরঙ্গের প্রধান যে ধর্ম, প্রথম ধর্ম হলো প্রতিফলন, প্রতিফলিত হতে পারে। এগুলো একটু ছোট ছোট করে বলে দিই। প্রতিফলন হয় যখন কোনো একটা মাধ্যমের ভেতর দিয়ে যায়, গিয়ে কোনো একটা প্রতিফলক যদি থাকে সেখানে প্রতিফলিত হয়, নির্দিষ্ট কোণে আপতিত হলো, ঠিক সমান কোণ করে প্রতিফলিত হবে। এবং প্রতিফলনের ক্ষেত্রে আমরা জানি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে প্রতিধ্বনি সৃষ্টি হয়। কোন একটা দূরবর্তী প্রতিফলকে যখন শব্দ ধাক্কা খেয়ে ফিরে আসছে, রিটার্ন করছে, প্রতিফলিত হয়ে আসছে, তখন সেখানে প্রতিধ্বনি সৃষ্টি হয়। তো প্রতিধ্বনি তো আমরা ক্লাস 9-এ পড়েছিলে। প্রতিফলক এটা আপতিত শব্দ তরঙ্গ, প্রতিফলিত শব্দ তরঙ্গ। তো মাধ্যমটা একটাই, তাহলে এখানে মাধ্যমের প্রতিফলিত তরঙ্গের সঙ্গে আপতিত তরঙ্গের কিন্তু বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, মাধ্যমটা একই আছে। কিন্তু আমাদের প্রতিধ্বনির ক্ষেত্রে যখন কোনো দূরবর্তী প্রতিফলকে প্রতিফলিত হয়ে শব্দ ফিরে আসে, তখন প্রতিধ্বনি সৃষ্টি হয়। এবং প্রতিধ্বনির সাহায্যে আমরা বিভিন্ন কাজ করে থাকি। একটা হচ্ছে ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলক থেকে দূরত্ব আমরা কত হয় জানি, তার ক্ষেত্রে আমরা একটা জিনিস কনসেপ্ট জানতে, সেটা হচ্ছে শব্দ নির্বন্ধ। জাস্ট পয়েন্টগুলো আমি আলোচনা করে দিচ্ছি, তোমরা বই থেকে পড়বে। এটা যেহেতু তোমরা ক্লাস 9-এ পড়েছি। ইকো বা প্রতিধ্বনি কি? যখন কোনো একটা শব্দ দূরবর্তী প্রতিফলকে প্রতিফলিত হয়ে পুনরায় শ্রোতার কাছে ফিরে আসে, প্রথম শব্দে প্রথম যে শব্দ তার পুনরাবৃত্তি রূপে, পুনরাবৃত্তি মানে হচ্ছে রিপিট হচ্ছে, সেই রিপিট যে শব্দ তাকে বলা হচ্ছে প্রথম শব্দের প্রতিধ্বনি। তো প্রতিধ্বনিকে কাজে লাগে আমরা ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে কি, ক্ষণস্থায়ী প্রতিধ্বনির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ক্ষণস্থায়ী শব্দ, প্রতিধ্বনি দু রকম হতে পারে। একটা হচ্ছে ক্ষণস্থায়ী শব্দ, আর একটা হচ্ছে বোধগম্য শব্দ। তো ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে শব্দ নির্বন্ধ। যে পয়েন্টগুলো বুঝিয়ে দিচ্ছি, তোমরা যে বই ফলো করো সব বইতেই থাকে, যেগুলো জটিল জায়গা সেগুলো আমরা চলে এসেছি অতিক্রম করে, বা গাণিতিক বিশ্লেষণগুলো বুঝিয়ে দিয়েছি। তো শব্দ নির্বন্ধ কি, আমরা যখন একটা শব্দ শুনি তার অনুভূতি বা রেশ আমাদের মস্তিষ্কে 1/10 সেকেন্ড স্থায়ী থাকে, মানে 0.1 সেকেন্ড আমাদের মস্তিষ্কে সেই শব্দটা স্টে করে। সেই সময়ের মধ্যে যদি দ্বিতীয় শব্দ আমাদের কানে এসে পৌঁছায়, তখন কিন্তু দ্বিতীয় শব্দটাকে প্রথম শব্দ থেকে আমরা পৃথকভাবে শুনতে পাই না, যদি তার থেকে কম সময় আসে, পরে আসলে শুনতে পাবো। তাহলে এই ক্ষেত্রে যদি কোনো একটা প্রতিফলক থাকে ক্ষণস্থায়ী শব্দ, ধরো একবার হাততালি দিলে বা কথা বলে উঠলে, কোনো একটা শব্দ উৎপন্ন করলে সেটা প্রতিফলক হয়ে যদি ফিরে আসতে হয়, তাহলে ন্যূনতম শব্দের যাওয়া এবং আসা, মানে শব্দ গেল প্রতিফলিত হয়ে ফিরে এলো, এর মধ্যে ন্যূনতম সময়ের ব্যবধান হতে হবে 0.1 সেকেন্ড বা তার বেশি, মিনিমাম হতে হবে 0.1 সেকেন্ড। তাহলে সেক্ষেত্রে কোনো, তাহলে এটা হচ্ছে কত, শব্দ নির্বন্ধ কত, 1/10 সেকেন্ড। এর মধ্যে দ্বিতীয় শব্দ মানে 0.1 সেকেন্ডের কম সময় যদি প্রতিফলিত হয়ে আসে, তাহলে কিন্তু প্রতিধ্বনি আমরা শুনতে পাবো না। এই কারণেই আমাদের যে বাড়িতে আমরা যখন কথা বলি সেখানে কিন্তু প্রতিধ্বনি সৃষ্টি হয় না, দৈর্ঘ্যটা বড় লাগে। সেক্ষেত্রে কি, ধরে এখানে প্রতিফলক আছে, এখান থেকে সোর্স, তাহলে শব্দটা যাবে, গিয়ে শব্দ ফিরে আসবে। তাহলে এই আপ ডাউনের টোটাল টাইমটা যদি ভি বেগে যায়, আপ ডাউনের টোটাল টাইম এটা যদি এক্স ডিস্টেন্স ধরি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 2x equals to v into t. T for time, v equals to speed of sound, medium মে কত, সেটা হচ্ছে v, 2x হচ্ছে আপ ডাউন টোটাল ডিস্টেন্স। তাহলে এই ক্ষেত্রে প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে x এর ভ্যালুটা চলে এলো v t by 2। এবার এখানে t এর মানটা ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে কত হবে, 1/10 সেকেন্ড। আর বোধগম্য শব্দের ক্ষেত্রে সেটা হচ্ছে কত মাত্রিক শব্দ
কতগুলো সিলেবেল আছে তার উপর নির্ণয় করে 1 এর 5 দিয়ে মাল্টিপ্লাই হবে, দ্বিমাত্রিক হলে 2 এর 5, ত্রিমাত্রিক হলে 3 এর 5, এইভাবে আমাদের মাল্টিপ্লাই হয়ে যাবে। এবং তার ক্ষেত্রে আমাদের এটা খেয়াল রাখতে হবে। তো ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে শব্দ গিয়ে প্রতিফলিত হয়ে ফিরে আসার মধ্যে সময় অবকাশটাকে আমরা নেব কত, 0.1 সেকেন্ড। আর যেগুলো পদাংশযুক্ত শব্দ বা সিলেবেল আছে যেখানে মানে বোধগম্য শব্দ, কোনো একটা কথা, যেমন ধরো অ্যাম্বুলেন্স, তোমরা পড়েছো আগে, হ্যাঁ, তো কেমিস্ট্রি, এই শব্দগুলোর প্রতিধ্বনি শুনতে গেলে প্রতিফলকের দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে প্রত্যেকটা মাত্রার জন্য বা প্রত্যেকটা পদাংশের জন্য 1 এর 5 সেকেন্ড করে আমরা টাইমটাকে নেব। যদি দ্বিমাত্রিক হয়, দুটো মাত্রা হয়, তাহলে 2 এর 5 সেকেন্ডে ফিরে আসবে। যদি ত্রিমাত্রিক হয় 3 এর 5 সেকেন্ডে ফিরে আসবে। যদি 4 মাত্রিক হয় 4 এর 5, ম্যাক্সিমাম 5 হতে পারে, তো সেই ক্ষেত্রে আমাদের 5 এর 5 মানে 1 সেকেন্ডে ফিরে আসতে হবে শব্দটাকে। তো এই হচ্ছে আমাদের এখানে ফান্ডা। ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে টিটা হচ্ছে কত, 1 এর 10, ভি এর ভ্যালু বলা থাকবে। আর বোধগম্য শব্দের ক্ষেত্রে 1 এর 5 ইন্টু মাত্রার সংখ্যা। সময়টাকে আমরা এইভাবে নেব। যদি দ্বিমাত্রিক হয়, দ্বিমাত্রিকের ক্ষেত্রে কত হবে, দ্বিমাত্রিক হলে তাহলে এক্সটা কত হবে, ভি ইন্টু 2/5। দুই দ্বিমাত্রিক বলেছি, একটার জন্য 1 এর 5/2। ঠিক আছে, এইভাবে আমাদের হিসাবটা করে ফেলতে হবে, তাহলেই আমরা পেয়ে যাব প্রতিফলকের দূরত্ব কত, সেটা আমরা বুঝতে পেরে যাব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এক্সটা হলো প্রতিফলকের দূরত্ব। কত দূরত্বে এটা হলো প্রতিফলক, এটা হচ্ছে উৎস বা শ্রোতা, দুটোই হতে পারে, যে শুনবে বা শ্রোতা। এই হলো প্রতিফলন এবং তার প্রয়োগ, প্রতিধ্বনি। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে প্রতিসরণ। আর প্রতিফলনের সাহায্যে উচ্চতা, এরোপ্লেনের উচ্চতা নির্ণয় এবং সমুদ্রের গভীরতা নির্ণয়, এই দুটো দেখে নেবে, একদমই সহজ, ক্লাস 9-এ আশা করি তোমরা পড়েছো। তো যাই হোক, ওটা তোমরা দেখলে বুঝতে পারবে, একদম স্ট্রেট লাইন, s=vt, মানে মেন সূত্রটা কিন্তু এটাই, দূরত্ব সমান বেগ ইনটু সময়, এই ফান্ডায় কাজ করতে হবে। প্রতিসরণের ক্ষেত্রে ঘটনাটা বুঝতে হবে। প্রতিসরণ মানে মাধ্যমটা পরিবর্তন হচ্ছে, মাধ্যম পরিবর্তন হলে এই ক্ষেত্রে মাধ্যমের বেগ নিয়ে বিচার করতে হবে। মাধ্যম ঘন মাধ্যমের ক্ষেত্রে বেগটা বেশি, লঘু মাধ্যমে বেগটা কম। দু রকম মাধ্যম যখন প্রতিসরণ হবে, তখন ধরে একটা আসছে, এই মাধ্যমে বেগ যদি v1 বলি, দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করলো, দেখা গেল এইদিকে বেঁকে গেছে শব্দটা, তার ক্ষেত্রে v2 হয়, তাহলে sin i বাই sin r, আপতন কোণের sin এবং প্রতিসরণ কোণের sin, এই দুটোর অনুপাত হবে মাধ্যমদ্বয়ের বেগের, এটা 1 নম্বর মাধ্যম, এটা 2 নম্বর মাধ্যম, মাধ্যমদ্বয়ের বেগের অনুপাতের সমান। এই ফান্ডাটা আমাদের এগোতে হবে, মনে রাখতে হবে, ঘন মাধ্যমে বেগ বেশি, আলোর ঠিক উল্টো, আর লঘু মাধ্যমে বেগ কম। তার মানে আমরা যে ছবিটা এঁকেছি দেখো, এখানে 8টা ছোট, চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি, চিত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে i গ্রেটার দেন r, আইটা বড় আর ছোট, তাহলে আই যদি বড় হয় তাহলে সমানুপাতিক, আই বড় মানে আই যদি বড় হয় তাহলে সেখানে ভিটাও বড় হবে, অতএব v1 গ্রেটার দেন v2। তার মানে এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম। ঠিক আছে, আই যদি বড় হয় আর যদি ছোট হয়, আপতন কোণ বড়, প্রতিসরণ কোণ কম, সেক্ষেত্রে তাহলে ঘন থেকে লঘুতে গেলে শব্দ তরঙ্গ অবিলম্বের কাছে সরে আসবে। আলোর ক্ষেত্রে কিন্তু উল্টো হতো, আলোর ক্ষেত্রে ঘন থেকে লঘুতে আসলে অবিলম্ব থেকে দূরে সরে যেত। কিন্তু এখানে আমাদের বেগ নিয়ে বিচার করতে হবে, তাহলে যেখানে আই বড় সেখানে
ভি বড়। যে মাধ্যমে বেগ বেশি সেখানে কোণ বেশি, যে মাধ্যমে বেগ কম সেখানে কোণটাও কমে যাবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে, এটা আমাদের প্রতিসরণ হলো। এরপর আর কি হয়? 3 নম্বর, শব্দের ক্ষেত্রে ব্যতিচার দেখতে পাওয়া যায়। ব্যতিচার কি? যখন দুটো শব্দ তরঙ্গ, যখন দুটো তরঙ্গ তাদের মধ্যে একটা দশা পার্থক্য ধ্রুবক হবে, তখন সেই দুটো তরঙ্গ উপরিপাতিত হলে, মিশে গেলে, একে অপরের সঙ্গে উপরিপাতন শিখেছি সরল দল গতির ক্ষেত্রে, উপরিপাতিত হলে তখন যে লব্ধি তরঙ্গ সৃষ্টি হবে সেটা তার তীব্রতা, শব্দের তীব্রতা বা জোর, কতটা জোর বা প্রাবল্য, সেটা কি দেখা যাবে? কোথাও কোথাও বেশি হচ্ছে, কোথাও কম হচ্ছে। এই যে তীব্রতা বা প্রাবল্যের পর্যায়ক্রমিক হ্রাস এবং বৃদ্ধি, কোথাও বেশি কোথাও কম, কোথাও বৃদ্ধি হচ্ছে কোথাও হ্রাস, এই ঘটনাকেই বলা হচ্ছে তীব্রতা, ব্যতিচার। এবং এই ব্যতিচারের প্রধান কারণ কি? দশা পার্থক্য যদি ধ্রুবক হয়, দুটো চলতরঙ্গের মধ্যে বা দুটো তরঙ্গের মধ্যে যদি দশা পার্থক্য ধ্রুবক থাকে, সেক্ষেত্রে যে লব্ধি তরঙ্গ পাওয়া যায়, সেই লব্ধি তরঙ্গের তীব্রতা বা প্রাবল্য পর্যায়ক্রমিক, কোনো কোনো স্থানে দেখব তার লব্ধি বিস্তার বা প্রাবল্য সর্বোচ্চ, কোথাও কোথাও লব্ধি প্রাবল্য সর্বনিম্ন। এই ঘটনাকে বলা হচ্ছে ব্যতিচার বা ইন্টারফারেন্স। এটা আলোর ক্ষেত্রেও দেখা যায়। এই পর্যন্ত যা যা করেছি সবই আলোর ক্ষেত্রে খাটে। 4 নম্বর, অপবর্তন। অপবর্তন কি? শব্দ তরঙ্গ বা যান্ত্রিক তরঙ্গ যখন কোনো তীক্ষ্ণ প্রান্তের ধার ঘেঁষে যায়, যদি বাধা পায়, সেই ক্ষেত্রে তার শব্দ তরঙ্গের গতিপথের পরিবর্তন হয়। তীক্ষ্ণ প্রান্তের ধার ঘেঁষে যাওয়ার সময় শব্দ তরঙ্গের গতিপথটা পাল্টে যায়। এই ঘটনাকেই বলা হচ্ছে অপবর্তন। যেমন আলোর ক্ষেত্রে ছায়া তৈরি হয়, ছায়া, প্রচ্ছায়া, উপচ্ছায়া, তোমরা পড়েছো ছোটবেলায় ক্লাস 7 8 সেই সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, সেটা কিন্তু অপবর্তনে। যেমন ধরো কোনো ছায়া পড়ে, এই যে ছায়াটা পড়ছে, আলোর ক্ষেত্রে ওইভাবে আমরা করি। শব্দের ক্ষেত্রেও অপবর্তন ঘটে। আর শব্দ তরঙ্গ যাওয়ার সময় তার পথে যদি কোনো বাধা বা অবস্ট্রাকেল সৃষ্টি হয়, সেক্ষেত্রে সেই তীক্ষ্ণ প্রান্তের ধার ঘেঁষে শব্দ তরঙ্গটা অপবর্তিত হয়ে যায় বা ডিফ্র্যাক্টেড হয়ে যায়। ঠিক আছে, এটা হলো ডিফ্র্যাকশন। আর ফাইনালি 5 নম্বর, সমবর্তন, পোলারাইজেশন। সমবর্তন মনে রাখতে হবে শুধুমাত্র তির্যক তরঙ্গের ঘটে, কিন্তু কার ঘটে না? অনুদৈর্ঘ্য তরঙ্গের ঘটে না। কারণ এই ক্ষেত্রে তির্যক তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের কণাগুলির কম্পন সমকোণে হয়। তো সমকোণে হওয়ার ফলেই সমবর্তন ঘটে। তো সমবর্তনটা ক্লাস 12 গিয়ে আলোর ক্ষেত্রে সমবর্তন, সেটা ডিটেলসে বুঝতে পারবে। অ্যাকচুয়ালি সমবর্তন মানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে আমরা কি জানি? তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র পরস্পরে কম্পিত হচ্ছে। তো সেখান থেকে তড়িৎ ক্ষেত্র বা আলোক ভেক্টর, তড়িৎ ক্ষেত্রের ভেক্টরকে বলে আলোক ভেক্টর বা লাইট ভেক্টর। সেই লাইট ভেক্টরের একটা নির্দিষ্ট দিকের কম্পনকে পৃথক করে, পোলারাইজড করা মানে কি? সেপারেট করা, অন্যদের থেকে আলাদা করা। তুমি ধরো একদল লোক আছে, তার মধ্যে কয়েকজনকে তুমি একটা কোনো কিছু বোঝাচ্ছ, তার মধ্যে কয়েকজন সেটা বুঝতে চাইবে, সবাই কিন্তু বুঝবে না। ফিজিক্স তো তাই, সবাই কিন্তু বুঝতে পারে না, বোঝার চেষ্টা করতে হয়, আগ্রহ থাকলে শেখা যায়। তো সেরকমই একদল লোকের মধ্যে ধরো একটা মিটিং হচ্ছে, সেখানে কিন্তু সবাই এক মত দেবে না, তার মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকবে। তা যারা একরকম মতাদর্শী হলো তারা পোলারাইজড হয়ে গেল, মেরুকরণ হলো, ভাগ হয়ে গেল, দুটো দল হয়ে গেল। ঠিক তেমনি আলোক তরঙ্গের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র ত্রিমাত্রিক নির্দেশতলে যে কোনো দিকে কম্পিত হতে পারে। তো একটা দিকের কম্পনকে, নির্দিষ্ট একটা দিকের কম্পনকে আলাদা করে নেওয়াকেই বলা হচ্ছে পোলারাইজেশন বা সমবর্তন। এটা কিন্তু শব্দের ক্ষেত্রে হয় না। তো এই একটা মাত্র ধর্ম যে শব্দ তরঙ্গ যে অনুদৈর্ঘ্য, যার যে কারণে এটা সমবর্তিত হতে পারছে না বা পোলারাইজড হতে পারছে না, সেটাই বোঝা যায়। তো আলোক তরঙ্গ থেকে শব্দ তরঙ্গকে পৃথক করার ক্ষেত্রে এই সমবর্তন ধর্মটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য, এটাই প্রমাণ করছে। এই কারণেই এটি সমবর্তিত বা পোলারাইজেশন ধর্ম শব্দের ক্ষেত্রে দেখা যাবে না,
কিন্তু আলোর ক্ষেত্রে দেখা যাবে, কারণ আলো হলো তড়িৎ চুম্বকীয় তির্যক তরঙ্গ। ওকে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো এইগুলো হলো আমাদের তরঙ্গের ধর্ম। এই চলতরঙ্গের ক্ষেত্রে কি কি হতে পারে? প্রতিফলন হতে পারে, প্রতিসরণ হতে পারে, ব্যতিচার হতে পারে, অপবর্তন হতে পারে, সমবর্তন হতে পারে। সবগুলো শব্দ আলোর মধ্যে থাকলেও সমবর্তনটা কিন্তু শব্দের ক্ষেত্রে ঘটে না, কারণ শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ সমবর্তিত হয় না। ঠিক আছে, তার কম্পনটা অভিমুখের সাথে হয়, লম্ব দিকে হয় না, তাই কোনো নির্দিষ্ট দিককে আমরা পৃথক করতে পারবো না। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের এখানে চলতরঙ্গের ধর্ম। এবং তার প্রতিসরণের ক্ষেত্রে কিভাবে আমরা মাধ্যমের বেগের ওপর প্রতিসরণ কোণ আপতন কোণ নির্ভর করছে, তার মানে যে মাধ্যমে বেগ বেশি সেখানে কোণটা বড় হবে, যে মাধ্যমে বেগ কম সেখানে কোণটা ছোট হবে। এটা 2 নম্বরের কোশ্চেন হিসেবে আসে। এরকম একটা কোণ দেবে, এটা বলবে α1, এটা α2, v1 v2, কোণটা বড় কখন, কন্ডিশনটা কি? তাহলে যে মাধ্যমে বেগটা বড় সেই মাধ্যমে কোণটা বড় হবে। এটা কিন্তু ভালো করে ক্লিয়ার করতে হবে। আর প্রতিধ্বনির ক্ষেত্রে প্রতিফলকের দূরত্ব নির্ণয় কিভাবে করা হয়, এছাড়াও কিছু গাণিতিক সমস্যা হয়। যদি ইচ্ছা হয় তোমাদের জন্য একটা চলতরঙ্গের বা তরঙ্গ গতির যে গাণিতিক সমস্যাগুলো আছে, ছায়া প্রকাশনী হোক বা আমাদের দাসখান হোক বা সাঁতরা পাবলিকেশন হোক, আমি কিছু অঙ্ক করিয়ে দেবো ভিডিও ক্লাসের মাধ্যমে। তোমরা দেখতে থাকো এবং ভালো করে বিষয়টা পড়ে নেওয়ার চেষ্টা করো। তো আজকে আমরা যে যে বিষয়গুলো শিখলাম খুবই গুরুত্বপূর্ণ এবং বোর্ড এক্সামের জন্য, ইভেন নিট এবং জেইর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সূত্রগুলো ভালো করে শিখে নাও এবং এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে তোমরা গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করো। ঠিক আছে, আজকেই বলে শেষ করছি আজকে ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে, জানাবে কেমন লেগেছে। আর বিষয় যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, আমি নিশ্চয়ই পরের দিনের ক্লাসে তোমাদের বিষয়গুলো বলে দেবার অবশ্যই চেষ্টা করব, আর গাণিতিক সমস্যার সমাধানও করিয়ে দেবো। ঠিক আছে, আজকে এখানেই শেষ হলো আজকে ক্লাস। আর এরপরে আমরা যদি গাণিতিক সমস্যার সমাধানের ভিডিও করব, তাহলে পরবর্তী দিন আমরা পরবর্তী চ্যাপ্টার শব্দ তরঙ্গ সেটা দিয়ে আমাদের বাকি থাকলো কি, শব্দ তরঙ্গ, তরঙ্গের উপরিপাত আর ডপলার ক্রিয়া। এই 3টে চ্যাপ্টার কমপ্লিট হলে আমাদের 11 এর সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা রিভিশন দেবো, কিছু নিউমেরিক্যাল এর জন্য ভিডিও প্র্যাকটিস তৈরি করব, সেগুলো তোমরা দেখলে নিশ্চয়ই উপকৃত হবে। তার জন্যই আমি করছি। এবং বিষয়গুলো ভালো করে তৈরি করে নাও এবং যে শর্ট যে সূত্রগুলো, এই যে সূত্রগুলো শিখিয়ে দিয়েছি এগুলো কাজে লাগানোর চেষ্টা করো। তার জন্য কিন্তু প্র্যাকটিস করতে হবে আর প্র্যাকটিস করতে হবে, আর কোনো কথা হয় না। শুধু প্র্যাকটিসের মাধ্যমেই নিজেকে আপডেট করা যাবে এবং সেইগুলো কাজে লাগিয়ে অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করবে। তোমরা যে বই ফলো করো না কেন অনুশীলনের অঙ্কগুলো কিন্তু ধরে ধরে করার চেষ্টা করবে সূত্রগুলো কাজে লাগিয়ে। তো চলতরঙ্গের ক্ষেত্রে বিষয়গুলো শিখিয়ে দিলাম, তোমরা ভালো করে দেখতে থাকো। পরবর্তী দিন আমি পরবর্তী টপিক নিয়ে চলে আসবো, তার মধ্যে নিশ্চয়ই তোমরা বিষয়গুলো কমপ্লিট করে নেবে। আজকে এখানেই শেষ করছি।